নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একটা মেয়ের সাথে সদ্য বিয়ে করা অবস্থায় দেখছি। হ্যাঁ, আকাশ তার সদ্য বিয়ে করে স্ত্রী মিতুকে নিয়ে আমার সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আমি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে ওকে দেখছি। আমি যেন কিছুই বলার কথাই ভুলে গেছি। আমি শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছি, যে গতকালও আমায় জড়িয়ে ধরে বলেছিল দুনিয়ার কেউ পারবে না আকাশকে তার স্নেহার কাছ থেকে আলাদা করতে। এই আকাশ শুধু তার স্নেহার, আর অন্য কারো নয়। আজ সে মানুষটাই এক রাতের ব্যবধানে অন্য একটা মেয়েকে বিয়ে করে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে আমার বড় চাচা চেঁচিয়ে বলে উঠলেন, এসব কি আকাশ? তুমি এসব কি শুরু করেছ? আজ তোমার এঙ্গেজমেন্ট স্নেহার সাথে, আর আজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো। এসব কি নাটক শুরু করেছো তুমি? আকাশ আবার মাথা তুলে বড় চাচার দিকে তাকিয়ে খুবই নরম স্বরে বলল, আমি কোনো নাটক করছি না বড় বাবা। আমি মিতুকে ভালোবাসি, তাই মিতুকে বিয়ে করেছি। আমি স্নেহাকে ভালোবাসি না, তাই ওকে আমি বিয়ে করতে পারবো না বলে আমি আমার ভালোবাসা আমার মিতুকে বিয়ে করেছি। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর তার থেকে বেশি অবাক হয়েছি আমি এটা শুনে যে আকাশ আমাকে ভালোবাসে না, সে মিতুকে ভালোবাসে। তাহলে 4 বছর সব কী ছিল? নাটক? সব মিথ্যে অভিনয় ছিল? আকাশের মা আকাশের দিকে তেড়ে গিয়ে ওর গালে পরপর 2টা থাপ্পড় মারল, আর নানা অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকলো। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে উঠল, মা, তুমি আমাকে কোন মেয়ের জন্য মারছ? যে মেয়ে জন্মের পর নিজের মাকে খেয়েছে, যে মেয়েকে তার নিজের বাপ পরিচয় পর্যন্ত দেয় না, এমন একটা মেয়ের জন্য তুমি আমাকে মারছ? হ্যাঁ মা, তুমি জানোই না যে ওই মেয়ে কতটা চরিত্রহীন। এই মেয়ে ছেলেদের সাথে শুধু ডলাডলি করে, জানি না কত ছেলের সাথে ওর সম্পর্ক আছে। ছি! আকাশের কথাগুলো শুনে এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি এবার আকাশের একদম সামনে দাঁড়িয়ে ওর জামার কলার ধরে ওর গালে কষে একটা থাপ্পড় মারলাম, আর চিৎকার করে বললাম, এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না। তুমি কোনো সাহসে কোন ভিত্তিতে আমার চরিত্র নিয়ে কথা বলছো? তুমি আমাকে বলছো চরিত্রহীন? তাহলে তুমি নিজে কি? কাল পর্যন্ত তুমি আমাকে বলতে তুমি আমাকে ভালোবাসো, আর আজকে তুমি বলছো তুমি মিতুকে ভালোবাসো। তাহলে এতদিন সব কী ছিল? অভিনয় ছিল? নাটক ছিল? উত্তর দাও। আমি আকাশের কলার ধরে ঝাঁকাচ্ছি আর কথাগুলো বলছি। এক পর্যায়ে আকাশ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর এত জোরেই ধাক্কা দিল যে আমি ছিটকে মাটিতে পড়ে যাই। আকাশ এবার আমার মুখের উপর কতগুলো ছবি ছুঁড়ে মারল, আর বলতে লাগলো, তো সাহস হলো কি করে আমার গালে থাপ্পড় মারার? তুই যে চরিত্রহীনা তার যথেষ্ট প্রমাণ আছে বলেই তোকে চরিত্রহীনা বলেছি। আমার আগেই বোঝা উচিত ছিল, যার নিজের বাপ তাকে পরিচয় দেয় না সে মেয়ে কতটা ভালো হবে। হ্যাঁ, আর তোমরা সেই মেয়ের জন্যই আমার সাথে চিল্লাচ্ছ। এই ছবিগুলো দেখে নাও, তখনই বুঝতে পারবে কার জন্য আমার সাথে চিল্লাচ্ছ। আমি আকাশের কথা শুনে ছবিগুলো হাতে নিলাম। ছবিগুলো হাতে নিয়ে আমার মাথা পুরো ঘুরে গেল। আমার সাথে একটা ছেলে খুবই বাজে কিছু ছবি, কিন্তু এই ছেলেকে আমি জানি না। আর এসব ছবি আমি কোনো দিনও তুলিনি, আর না এই ছেলের সাথে আমার বলে দেখা হয়েছে। মেজো কাকি আমার হাত থেকে ছবিগুলো নিয়ে দেখে বলতে লাগলো, ছি ছি, দেখেছো তোমরা? তোমরা শুধু শুধু আকাশকে বকা দিচ্ছ। এই মেয়েই তো ভালো না, কিভাবে একটা ছেলের সাথে। ছি! দেখেন ভাইজান, দেখেন, যে মেয়েকে আপনারা সবাই ভাই মাথায় তুলে রাখতেন, আজ সেই মেয়ে আপনাদের মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। কাকির কথা শুনে সবাই ছবিগুলো হাতে নিয়ে দেখে অবাক হয়ে যায়। বড় বাবা ঠাস করে সোফায় বসে পড়লেন। বড় মা তাকে গিয়ে সামলালেন। মেজো কাকাও হতাশ চোখে তাকালেন আমার দিকে। সেজো কাকা ঠায় দাঁড়িয়ে আছেন, আর আমি একদম চুপ করে বসে আছি। হঠাৎই গালে একটা থাপ্পড় পড়ল। আমি তাকিয়ে দেখি আকাশ হাঁটু বোর করে আমার দিকে তাকিয়ে আছে। আমার 2 গাল জোরে চিপে ধরে বলল, আমাকে থাপ্পড় দিয়েছিলি না? নে, ফেরত দিলাম তোর থাপ্পড় তোকেই। আর কোনো দিন যেন তোকে আমার সামনে না দেখি। আমি পাল্টা আর কোনো জবাব দেব তার আগেই দেখলাম আমার চোখের সামনে সব ঝাপসা। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি রুবাইদা ইসলাম স্নেহা। এসএসসি শেষ করে সদ্য কলেজে উঠেছি। আমার নিজের বলতে আমার চাচারা আর পুপিরা ছাড়া আর কেউ নেই। আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। শুনেছি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মায়ের মৃত্যু হয়। আমার বাবা আমার মাকে খুবই ভালোবাসতেন। প্রেমের বিয়ে ছিল তাদের। মা যখন কনসিভ করে তখন থেকে অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছিল মায়ের প্রেগনেন্সিতে। বাবা বলেছিল তার এখন বেবির দরকার নেই, কিন্তু মায়ের আমাকে চাই। তাই মা বাবার কথা শুনেনি।
প্রথম ডেলিভারির পর বাবা জানতে পারলো মা মারা গেছে। সেদিন আমার মুখ একবার দেখার বদলেই আমাকে অপয়া বলে দূরে ঠেলে দিলেন। আমার সব দায়িত্ব তিনি ফেলে তিনি চলে গেলেন সিডনিতে। তখন আমি দুধের শিশু, কে আমাকে দেখবে এসব চিন্তা করে আমার বড় চাচা আমায় তার মেয়ে করে নিয়ে নিলেন। নিজের মেয়ের পরিচয় দিলেন আমাকে। আমার বাবারা 4 ভাই 1 বোন। আমার বাবা সবার ছোট। বড় চাচা জাফর হাসান, মেজো চাচা ইমরান হাসান, সেজো চাচা মোতালেব হাসান, আর আমার বাবা ইকবাল হাসান, আর তাদের আদরের ছোট বোন নাজমা হাসান। আমার বড় চাচার ঘরে 2 মেয়ে, মেজো চাচার ঘরে 1 মেয়ে 1 ছেলে, সেজো চাচার ঘরে 2 ছেলে, আর আমার বাবার ঘরে আমি। যেহেতু বাবা আমাকে নিতে নারাজ, তাই বড় চাচাই আমাকে আপন করে নিলেন। তিনি আর চাচি আমাকে বড় করলেন। আমিও তাদের বড় বাবা বড় মা বলে ডাকি। তাছাড়া আমার অন্য ভাই বোনও তাদের এটাই ডাকে। এত কিছুর পরেও আমি কোনোদিনও বাবার আদর পাইনি। বাবাকে একবার সামনাসামনি দেখিনি। দেখব কি করে? বাবা তো আসেনি আর বাংলাদেশে। এভাবে আমি বড় হতে থাকলাম। আমার বড় বাবার 2 মেয়ে ঋতু নিতু আমাকে ভীষণ ভালোবাসে। কোনোদিন মনেই করেনি আমি তাদের এক মায়ের পেটের বোন নই। আমি আর নিতু পিঠাপিঠি। ঋতু আপু আমাদের বড়, এবার অনার্স ফাইনাল ইয়ারে। আমার মেজো কাকার মেয়ে জুই আর ছেলে জুনাই, তারা আমার বড়। সেজো কাকা 2 ছেলে আকাশ আর আরাফ ভাইয়া। আকাশ আবার ভার্সিটিতে উঠেছে। আমার সাথে আকাশের রিলেশন পুরোপুরি হয় আমি যখন ক্লাস 10-এ উঠি। এর আগে আকাশ আমার মাঝে অতটা মেলামেশা হতো না। আরাফ ভাইয়া দেশের বাহিরে কানাডাতে থাকেন। বছরে একবারই দেশে আসেন। কানাডাতে তিনি তার স্টাডি শেষ করেছেন। তিনি একজন প্রফেশনাল ডাক্তার। আমার আর আকাশের কথা আকাশ নিজেই বাড়িতে জানায়। বাড়ির সবাইও তাতে সায় দেয়। তারাও চায়নি বাড়ির মেয়ে বাহিরে যাক। তাই বড় বাবা রাজি হয়ে যান। সেজো বাবা রাজি থাকেন। আকাশের ইচ্ছেতে আজ আমাদের এঙ্গেজমেন্টে রাখা হয়েছিল। আজ সকাল পর্যন্ত সব কিছু ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে যায়। আকাশ যাকে বিয়ে করেছে মিতু, সে আমার ক্লাসেই পড়ে। খুব বেশি একটা পছন্দ করতো না মিতু আমাকে। কেন তা আমায় জানাচ্ছিল না। কিন্তু আজ এই মিতু আমার ভালোবাসার মানুষটার স্ত্রী। ভাবতেই অবাক লাগছে আমার। মাথায় কারো শীতল স্পর্শে ক্লান্ত চোখ দুটো মিলে তাকালাম। দেখলাম বড় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমিও আবেশে চোখ বন্ধ করে নিলাম। বাবা মায়ের স্পর্শে এক আলাদা ভালো লাগা আছে, যা সন্তানের হাজার মন খারাপের ওষুধ হতে পারে। আমি চোখ বন্ধ রেখে বললাম, বাবা রাগ করে আসো আমার উপরে? সবার মতো তুমিও কি মেনে নিলে ওই ছবিগুলো সত্যি? কথাটা বলতে গিয়ে চোখ থেকে গড়িয়ে পানি পড়ে গেল। বাবা খুব যত্ন করে পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেয়ে কোনো দিনও কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার মাটা তো একদমই লক্ষ্মী একটা মেয়ে। আর কোনো ছেলে কি পারে তার মায়ের উপর রাগ করে থাকতে? বাবাইয়ের কথাগুলো শুনে কান্নার মাঝেও মুখে আমার হাসি ফুটল। এই দুনিয়ায় বাবা মাই আছে আমাকে এত ভালোবাসে। আমি বাবাইয়ের হাত ধরে কেঁদে দিয়ে বললাম, বিশ্বাস করো বাবাই, আমি এমন কিছু করিনি। আমি ওই ছবির ছেলেটাকে চিনিও না পর্যন্ত। তাহলে তার সাথে আমি কিভাবে ওসব? বলে আবারও কান্নায় ভেঙে পড়লাম। বাবাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমাকে শান্ত করছে। শান্ত হও মা, এভাবে কাঁদিস না। বাবাই মা আছে তো তোর পাশে। আমরা ঠিক সত্যিটা বের করে আনবো। এখন তুই উঠে কিছু একটা খেয়ে নে মা। সে বিকেলে জ্ঞান হারিয়েছিস, এখন জ্ঞান ফিরল তোর। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। নে উঠ মা। বাবাইয়ের কথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। এতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম আমি। এবার নিজের দিকে তাকালাম। বিকেলে সে জামাটাই গায়ে। আমি বাবাইয়ের দিকে তাকিয়ে বললাম, না বাবাই, আমি এখন খাবো না। আগে আমি ফ্রেশ হবো, তুমি মাম্মাকে বলো খাবার পরে দিতে। বাবাই মাথায় নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে চলে গেল। আমি আস্তে করে উঠে বসলাম। রুমে একবার চোখ বোলালাম। কাল রাতেও এই রুমে বসে বসে আকাশের সাথে কত স্বপ্ন বুনেছিলাম। আর আজ সেই আকাশ অন্য কারো বুকে শুয়ে অন্য কারো সাথে স্বপ্ন বুনছে। আমি আস্তে করে বিছানা থেকে নেমে আলমারির কাছে গেলাম। সেখান থেকে একটা সুতির জামা নিয়ে ওয়াশরুমে গেলাম। ঝর্ণার পানির সাথে চোখের পানিও আমার বাদ মানছে না। বারবার শুধু আজকের ঘটনাগুলোই মনে পড়ছে। আমি দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। শরীরের ভার আবার যেন ছেড়ে দিল। আমি আবারও তলিয়ে যাচ্ছি। হয়তোবা আমি আবারও জ্ঞান হারাচ্ছি। রাত 12টা। আকাশ নিজের রুমের বেলকনিতে ইজি চেয়ারে বসে সিগারেট টানছে। এই নিয়ে 1 প্যাকেট সিগারেট শেষ করলো সে। তার চোখ দুটো লাল হয়ে আছে। এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। সে আজকের ঘটনাগুলো মনে করেই যাচ্ছে।
সে যত যাই হোক না কেন সে তো ভালোবেসেছিল, কিন্তু স্নেহা তাকে এইভাবে ঠকালো সে এটা কল্পনাই করতে পারছে না। সে রাগ জেদের বশে যতই নিজে বিকেলে বলেছে যে সে মিতুকে ভালোবাসে, কিন্তু আসলে সে তো স্নেহার উপর রেগেই মিতুকে বিয়ে করেছে। সে কোনোদিনও স্নেহার জায়গা মিতুকে দিতে পারবে না, আর মিতুকে নিজের স্ত্রী হিসাবেও মানতে পারবে না, হয়তো শুধুই দায়িত্ব পালন করতে পারবে। আজ সকালেও আকাশ অনেক খুশি ছিল, নিজের ভালোবাসা নিজের স্নেহাকে নিজের করে পাবে সেই খুশিতে। আকাশ অনেক খুশি ছিল, তার যে রুমে বসে স্নেহার ছবিও দেখছিল। এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা থাকে, যাকে ভালোবেসে নিজের জীবন সঙ্গী করছেন তার ব্যাপারে আগে পুরোটা জেনে নিন, না হলে পরে জেনে হয়তো কষ্টই পাবেন। আকাশ মেসেজটা দেখে খুব বেশি অবাক হলো। আকাশ কোনো রিপ্লাই দিবে তার আগেই আরও একটা মেসেজ আসলো। আমি জানি আপনি অবাক হচ্ছেন। অবাক হবেন না। আপনাদের বাড়ির পাশের পার্কে আজ বিকেলে আসবেন। ওখানে একটা ছেলে আপনাকে একটা পার্সেল দিবে। সে পার্সেল খুলে নিজে না হয় দেখে নেবেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনার আমাকে বিশ্বাস না হলে আপনি এসেই দেখে নেবেন সেটা। আকাশ মেসেজের লোকটার কথা মানবে কি না সেটাই ভাবছে। পরে ভাবে যে স্নেহা এমন কিছু করবে না যে যাতে সে কষ্ট পায়, সেটা আকাশ জানে। তাই তো আকাশ দেখতে চায় কে এই লোক যে আকাশ তার স্নেহার মাঝে দ্বন্দ্ব লাগাতে চায়। তাই আকাশ বিকেলে মেসেজের দেওয়া ঠিকানায় চলে গেল। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আকাশের হাতে একটা পার্সেল দিয়ে চলে যায়। আকাশ পার্সেলটা খুলে দেখে একটা খামটা খুলে দেখে তার ভিতর কিছু ছবি। ছবিগুলো হাতে নিয়ে অবাক হয়ে যায় আকাশ। স্নেহার সাথে একটা ছেলে, আর তারা দুজনে একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছে। তাদের গায়ে কাপড়টাও নেই। আকাশ এসব দেখে থমকে যায়। এরই মাঝে আকাশের ফোনে একটা কল আসলো। আকাশ ফোন হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আকাশ কল রিসিভ করলে ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, দেখলেন তো, তাহলে যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে কিভাবে ঠকালো। আমি জানি আপনি হয়তো এই ছবিগুলো বিশ্বাস করবেন না, তাই একটা ভিডিও দিচ্ছি, সেখানে দেখলে নিশ্চয় বিশ্বাস করবেন। আকাশ কল কেটে দেখে তার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে সেই নাম্বারটা থেকে, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলের আপত্তিকর মেলামেশা। যদিও মেয়েটার মুখ স্পষ্ট না, কিন্তু ছেলেটার মুখ ওই ছবির মুখটা সেম। তাই আকাশ মেনে নিল যে মেয়েটাও হয়তো স্নেহাই। আকাশ রাগে ফোনটা একটা আছাড় মারল আর বেরিয়ে পড়ল পার্ক থেকে, উদ্দেশ্য স্নেহার কাছে যাওয়ার আর জবাব চাওয়া যে কেন সে এমনটা করলো তার সাথে। পথের মধ্যে আকাশের সাথে দেখা হয়ে যায় মিতুর। মিতু মেয়েটা স্নেহার ক্লাসমেট। তাছাড়া মিতুর বাড়িও আকাশদের বাড়ির এরিয়াতেই, তাই প্রায় সময় মিতুকে সে দেখে। স্নেহার ক্লাসমেট দেখে মাঝে মাঝে সে কথাও বলতো সব। তবে সেটাও মিতু বললে সেই বলতো। মিতুদের বাসা আকাশদের বাসার পাশাপাশি হওয়ায় মিতু রোজই আকাশকে দেখতো। দেখতে দেখতে আকাশকে মিতুর ভালো লেগে যায়, যা একদমই ভালোবাসায় পরিণত হয়। কিন্তু মিতু তার মনের কথা আকাশকে বলার আগেই একদিন কলেজে আকাশ আর স্নেহাকে একসাথে দেখে। পরে সে জানতে পারে আকাশ স্নেহাকে ভালোবাসে। এরপর থেকে মিতু স্নেহার প্রতি এক চাপা রাগ থাকে। সে স্নেহাকে সহ্য করতে পারত না। মিতু আকাশকে এভাবে রাস্তায় দেখে অবাক হয়ে যায়। মিতু যতদূর জানে আজ আকাশ আর স্নেহার এঙ্গেজমেন্ট। তাহলে আকাশ রাস্তায় কী করছে? এরপর মিতু চোখ যায় আকাশের হাতে ছবিগুলোর দিকে। আকাশে থেকে ছবিগুলো নিয়ে তো সে অবাক। আকাশ এতক্ষণ দাঁড়িয়ে ছিল মিতুকে দেখে, কারণ মিতু একদমই আকাশের সামনে একটা দেওয়ালের মতো দাঁড়ানো। তাকে পার করে যে যেতেই পারছে না। আকাশ যেতে নেবে এরই মধ্যে মিতু ছবিগুলো ওর হাত থেকে নিয়ে নেয়। এবার আকাশের রাগ উঠে যায়। আকাশ কিছু বলবে তার আগেই মিতু বলে, আকাশ ভাইয়া, এটা স্নেহা আর ওই ছেলেটাই তো, যে ছেলে যাকে প্রায় ওর সাথে দেখি আপনার অবর্তমানে। আকাশ মিতুর কথা শুনে আরেক দফা অবাক হয়ে গেল। মানে? এবার একটু জোর গলায় বলল, এই ছেলের সাথেও মনে হয় স্নেহার সম্পর্ক ছিল আপনি থাকা অবস্থায়, তাই তো এত মেলামেশা করতো। আমি তো ভাবতাম হয়তো ওর বন্ধু, কিন্তু এই ছবিগুলো দেখে তো আমার সন্দেহ একদমই সত্য দেখছি। মিতু ইচ্ছে করেই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে সে তো জানেই না এ ছেলেকে বা এর সাথে স্নেহার কী রিলেশন। সে শুধু ছবিগুলো দেখে একটা ফোন দিয়ে আটলো আকাশকে স্নেহার থেকে দূর করার আর তার নিজের করে নেওয়ার। আকাশের রাগে গা থরথর করে কাঁপছে। আকাশ নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে মিতুর হাত ধরে নিয়ে গেল কাজী অফিসে। সেখানেই তারা বিয়ে করে নিল। মিতু যেন কোনো স্বপ্ন দেখছে। আজ সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে। কিন্তু সে যে মিথ্যে বলেছে তা যদি আকাশ কোনো দিনও জানতে পারে, তবে সেদিন কি হতে পারে তার জানা নেই। এভাবেই মিতুর বিয়ে হয়ে যায় আকাশের সাথে।
তারপর আকাশ মিতুকে নিয়ে চলে যায় ওদের বাড়িতে। আকাশ এগুলো বেলকনিতে বসে ভাবছিল। হঠাৎই ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। আকাশ বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে মিতু দাঁড়িয়ে আছে। আকাশ জাজালো কণ্ঠে বলে, কি চাই? কিসের জন্য এসেছো এখানে? মিতু ভয়ে ভয়ে বলে, আপনি ঘরে আসছিলেন না দেখে দেখতে আসলাম আপনাকে। আকাশের মিতুর এসব আদিক্ষেতা সহ্য হচ্ছিল না। তাই আকাশ মিতুর হাত ছাড়িয়ে নিজের কাঁধ থেকে শান্ত স্বরেই বলল, দেখো মিতু, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, ইভেন কোনোদিন বাসতে পারবও না। আমি বিয়েটা শুধু স্নেহার প্রতি রাগ ক্ষোভে করেছি। স্নেহা যাই করেছে আমি তো স্নেহাকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমায় ঠকালো। সুতরাং নিজেরকে আমার স্ত্রী ভাবা বন্ধ করো। আমরা স্বামী স্ত্রী শুধুই এবারের লোক আর সমাজের লোকের চোখে। তাদের সামনে আমরা হ্যাপি কাপলের অভিনয় করব, কিন্তু এই চার দেওয়ালের মাঝে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তাই আমার কাছে কোনো অধিকার আশা করো না। তোমার সব দায়িত্ব আমি পালন করব, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি চলে যাব ইতালিতে। আকাশ কথাগুলো বলে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে যদি দেখতো একজোড়া অশ্রুভেজা চোখ তার দিকে তাকিয়ে আছে। মিতু মাটিতে বসে কেঁদেই যাচ্ছে আর ভাবছে, সে কি আকাশের ভালোবাসা কোনো দিনও পাবে না? তাকে পাওয়ার জন্য কত বড় মিথ্যে কথা সে স্নেহার বিরুদ্ধে বলল, আর সে আকাশ তাকে আজ প্রত্যাখ্যান করছে। বোরের দিকে হালকা হালকা করে চোখ মেলে তাকালো স্নেহা। স্নেহা চোখ খুলতেই দেখে তার মাথার কাছে তার মামুনি বসে বসে ঘুমাচ্ছে। তারপর সামনে তাকিয়ে দেখে বাবাই নামাজ পড়ছে। স্নেহা নিজের মাথায় হাত দিয়ে দেখে মাথায় জল পট্টি দেওয়া। স্নেহা বুঝতে পারছে না, সে তো ওয়াশরুমেই ছিল, তাহলে এখানে আসলো কেমন করে? স্নেহাকে লড়তে দেখে ওর মায়ের ঘুম ভেঙে যায়। সে জলদি করে উঠে স্নেহার মাথায় হাত দিয়ে দেখলেন জ্বর কমে গেছে। তিনি জলদি তার স্বামীকে ডাকেন, স্নেহার বাবা, দেখেন স্নেহার জ্বর কমেছে। স্নেহা চোখ খুলেছে। নামাজে মোনাজাত করা অবস্থায় কথাটা শুনেই মোনাজাত শেষ করে স্নেহার পাশে বসেন তিনি। অভিমানী কণ্ঠে বললেন, মামনি, কেন এভাবে নিজেকে কষ্ট দিতে চাও বলো তো? তুমি জানো কাল সারা রাত তুমি জ্বরে অজ্ঞান হয়েছিলে। তোমার মা আর আমি কতটা অস্থির হয়েছিলাম। শাওয়ারে গিয়ে কেউ এভাবে বসে থাকে পানির নিচে? আজ যদি কিছু একটা হয়ে যেত তোমার, তাহলে আমরা কিভাবে থাকতাম বলো তো? বাবার কথা শুনে স্নেহা বুঝতে পারল যে সে কাল রাতে শাওয়ারের নিচে অজ্ঞান হয়ে গিয়েছিল। স্নেহা খুব আস্তে করেই বলল, সরি বাবাই, সরি মা, এমনটা আর হবে না, প্রমিস। স্নেহার মা মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, এখন ভালো লাগছে মা তোমার শরীরটা? কাল থেকে না খাওয়া তুই, এখন একটা কিছু খেয়ে নে, তারপর ওষুধ খেতে হবে। স্নেহার মা স্নেহার জন্য খাবার আনতে চলে যান। একটু পর খাবার এনে স্নেহাকে দুজনে ধরে বসিয়ে দেন। খাবার অল্প করে খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। স্নেহার শরীর ক্লান্ত থাকায় ও আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 9টা। স্নেহার ঘুম ভাঙে রোদের আলো ওর চোখে পড়ায়। স্নেহার আড়মোড়া দিয়ে উঠে বসে আস্তে করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশে চোখ বোলাতে বোলাতে হঠাৎ চোখ যায় তার গার্ডেনে একজনের দিকে। তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় স্নেহা। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, আরাব ভাইয়া। নিজের শরীর কি সবাইকে দেখিয়ে বেড়াতে ভালো লাগে নাকি তোর? হঠাৎই পিছন থেকে কারো কর্কশ গলায় এমন কথা শুনি অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখি আরাব ভাইয়া দুহাত ভাঁজ করে ব্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি আরাব ভাইয়ার এমন কথা শুনে নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যাই। আমি প্লাজোয়ার গেঞ্জি পরা অবস্থাতেই নিচে নেমে এসেছি। একটা অন্যও নেই সাথে। লজ্জার আমার জান বের হয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা না বলে সোজা এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে হাঁপাচ্ছি বুকে হাত দিয়ে। ইস, কী যে লজ্জা! আমি এভাবে নিচে আরাব ভাইয়ার সামনে, ছি! আরাব ভাইয়া না জানি আমাকে কি ভাবলেন। উফ, সত্যি আমার মাথা পুরোটাই গেছে। ধুর। আসলে তখন স্নেহা আরাবকে গার্ডেনে দেখে অবাক হয়ে যায়। আরাব দেশে আসবে সেটা সে জানতো না, কারণ আরাব প্রতি বছর একবারই দেশে আসে, তাও যখন তখন স্নেহার এক্সাম থাকে। সে বাড়িতে বেশি থাকতে পারে না, কোচিং, এক্সট্রা ক্লাস সব করে একদম রাত হয় বাড়ি আসতে। আরাফের এই ব্যাপারটা স্নেহা একদমই বোঝে না, কেন যে সে অন্য সময় আসে না। আরাফ গত 2 বছর হলো একজন প্রফেশনাল ডাক্তার হয়েছে। এই 2 বছরে সে একবারও আসেনি দেশে। সেজো চাচি অনেক মন খারাপ করতো তার জন্য, কিন্তু হঠাৎই এখন কি করে এলো? আরাফ সেটাই ভাবছে স্নেহা। স্নেহা আরও ভালো করে দেখার জন্য দৌড়ে গার্ডেনে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে আরাফ নেই। মা, এই তো এখনই এখানে ছিল, এর মধ্যে কোথায় গেল সে? স্নেহা চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। এরই মধ্যে পিছন থেকে আরাফ ওই কথাটা বলে উঠল, উফ, এখন আমি আরাফ ভাইয়ের সামনে যেতেই পারবো না লজ্জায়। স্নেহা একরকম আকাশ পাতাল ভাবছে। এরই মধ্যে স্নেহার মা তার জন্য খাবার নিয়ে রুমে আসলো।
তিনি স্নেহাকে এভাবে বসে থাকতে দেখে বলেন, কী রে মা, কী ভাবছিস এত? স্নেহা মায়ের কথা ধ্যান ভাঙে। না মা, কিছু না। আচ্ছা মা শোনো, ওই আরাব ভাইয়াকে দেখলাম, উনি কখন আসলেন? ও আরাব, ও তো কাল রাতে এসে বাংলাদেশে পৌঁছেছে। তোর মেজো কাকা আর সেজো কাকা গিয়েছিল ওকে আনতে। ওই তো এসে তো ট্রিটমেন্ট করলো, না হলে অত রাতে কই পেতাম ডাক্তার। আল্লাহর রহমতে আল্লাহ ওকে পাঠিয়েছিল। ও আচ্ছা। আচ্ছা, এই নে তোর খাবার, খেয়ে মেডিসিন খেয়ে নে। আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আকাশের বউয়ের বাড়ির লোকেরা আসছে। আকাশের আক্কেলটা কি, বিয়ে করেছে যেই মেয়েকে তার বাড়িতে এখনও জানায়নি। মেয়েটার বাড়ির লোকেরা যে কি চিন্তা করে সেটা কেউ বুঝে নাই। মায়ের কথা শুনে গতকালকে সব ঘটনা মনে পড়ে গেল। নিমেষে মনের আকাশে আবারও মেঘ জমতে শুরু করলো। মিতুর বাড়ির লোকেরা কখন আসবে? এই তো কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আসুন, তুই নিচে যাস না কেমন? এসব সহ্য করতে পারবি না তুই। আমি এসব সহ্য করতে পারবো না নাকি আমাকে নিচে কেউ সহ্য করতে পারবে না? কোনটা মা? আমার কথা শুনে মা চুপ হয়ে গেল। তারপর আস্তে করে রুম থেকে চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেলকনিতে গেলাম। এই বেলকনিতে বসেই অনেক হাজার শত মান অভিমান ভালোবাসার ঘর বেঁধেছিলাম আকাশের সাথে আমি। আর আজ সে আকাশ, না, আমি কাঁদবো না আকাশের জন্য। কেন কাঁদবো ওই বেইমানের জন্য, যে আমাকে সবার সামনে চরিত্রহীনা বলে, যে আমাকে বিশ্বাস করে ওই ছবিগুলোকে বিশ্বাস করেছে, যে আমার ভালোবাসাকে পায়ে ঠেলে অন্য কাউকে আপন করে নিয়েছে। তার জন্য আমি কাঁদবো না। আমি ঠিকই নিজেকে নির্দোষ প্রমাণ করবই। যেদিন আকাশ বুঝবে ও কি হারিয়েছে। না, অভিশাপ না। আমি চাই ও ভালো থাকুক, কিন্তু ওর জানা দরকার কারো মনে আঘাত করে কেউ ভালো থাকতে পারে না। মিতু সে সকাল থেকে রুমে বসে আছে, আর আকাশ এক মনে ল্যাপটপে কি জানি করছে। মিতু বারবার আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। মিতু জানে না এই ছেলেটার মাঝে কি এমন জাদু আছে যা তার দিকে ওর দিকে টানে। তবে মিতু এইটুকু জানে সে ভালোবাসে তার সামনে থাকা এই মানুষটাকেই। সে ভালোবাসে, আর যে কোনো কিছুর বিনিময়ে তার কাছেই থাকবে, আর তার মন জয় করবেই। মিতু কাল রাতেই ভেবে নিয়েছে, একবার যখন আল্লাহর কালাম পড়ে তার স্ত্রী হয়েছে, সে মরণ ছাড়া আর কোনো দিনও তার থেকে আলাদা হবে না। সে আকাশের মনে তার জন্য জায়গা তৈরি করবেই। মিতু খুবই টেনশনে আছে। কিছুক্ষণ পর পর তার মা বাবার বড় ভাই আসবে। সে কিভাবে তাদের মুখোমুখি হবে? কাল হুট করে সে বিয়ে করে নিল, তাদের জানালোও না। কাল সারা রাত হয়তো ওর জন্য চিন্তা করেছে। মিতুর বড় ভাই বেশ রাগী। যদি রাগের বশে কিছু করে বসে, তাহলে মিতু কি করবে? এই নিয়ে ভীষণ চিন্তিত মিতু। আকাশ অনেকক্ষণ যাবৎ মিতুকে এভাবে চিন্তিত দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে বলল, এত চিন্তার কিছু নেই। তোমার ফ্যামিলিকে আমি সামলে নিব। তুমি শুধু ঠিকভাবে ওদের সামনে থেকো। মিতু মাথা নিচু করে বলল, আচ্ছা। এরই মধ্যে জবা আকাশের রুমে আসলো। আকাশ ভাইয়া, মিতু ভাবিকে নিয়ে সেজমা তোমায় নিচে আসতে বলেছে। ভাবির মা বাবা আর ভাই এসেছে। জবার কথা শুনে আকাশ মিতুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুই যা, আমরা আসছি। জবা চলে যাওয়ার পরে আকাশ সোফা থেকে উঠে মিতুর কাছে এসে বলল, চলো। আর হ্যাঁ, যা বলতে বলেছি তাই বলবে, মনে থাকে যেন। জি। ডাইনিং রুমেই সোফায় বসে আছে মিতুর বাবা আর বড় ভাই মারুফ। তাদের সামনে বসা সেজো চাচা আর বড় চাচা। মিতুর বাবা বলছে, আমি বুঝতে পারছি না, কাল পর্যন্ত যে ছেলের অন্য একজনের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, সে এভাবে হুট করে আমার মেয়েকে বিয়ে করলো কেন? আপনাদের বাড়ির ছেলের সাহস কত? সে মাঝ রাস্তা থেকে আমার বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আপনারা জানেন, আমরা মিতুর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করেছিলাম। সব কথা ফাইনাল হয়ে গিয়েছিল, শুধু আপনাদের ছেলের জন্য উল্টাপাল্টা হয়ে গেল। আমাদের পুরো পরিবারকে অপমানিত হতে হয়েছে। কথা বলার মাঝে আকাশ আর মিতু নিচে নেমে এলো। মিতুকে দেখে ওর মা ওর কাছে এসে জড়িয়ে ধরল। মিতু মাকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। আকাশ এসব দেখে মিতুকে ছেড়ে ওর বাবা ভাইয়ের কাছে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ভালো, কি তুমি আমাদের রেখেছ? কোন সাহসে তুমি আমার বোনকে জোর করে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলে? ভালোবাসার অধিকারে। আমি মিতুকে ভালোবাসি, মিতু আমাকে ভালোবাসে, তাই বিয়ে করে নিয়েছি। কিন্তু কাল তোমার একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট ছিল, আর আমার জানা মতে তার সাথে তোমার সম্পর্ক ছিল। তাহলে তাকে ছেড়ে একদিনে কিভাবে আজকে আমার বোনকে ভালোবাসো বলছো? দেখুন, আমার ফ্যামিলি আমার সাথে আমার চাচাতো বোনের বিয়ে দিতে চেয়েছে। আমরা দুজনই বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমি মিতুকে ভালোবাসি আর স্নেহা অন্য একজনকে। আর রইল সম্পর্ক স্নেহার সাথে আমার, শুধু ভাই বোনের সম্পর্ক, এর বাহিরে আর কিছুই নেই।
মারুফ এবার মিতুর কাছে এগিয়ে এসে বলল, তুই কি সত্যি ওকে ভালোবাসিস? মিতু এবার মায়ের থেকে সরে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি আকাশকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। তোমরা আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছিলে, আর আমিও ভয়ে তোমাদেরকে কিছু বলতে পারছিলাম না। তাই তো কাল আমরা বিয়ে করে ফেলেছি। যাই হোক, আমি আকাশকে অন্য কারো হতে দিতে পারতাম না। তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ ভাইয়া। মারুফ আর কিছুই বলল না। সে বুঝতে পারছে তার বোন সত্যি আকাশকে ভালোবাসে। এরপর মিতুর পরিবার আর আকাশদের পরিবার মিলে আলোচনা করে ঠিক করলেন তারা ওদের আবারও বিয়ে দিবে। এটা শুনে আকাশ অনেক ভড়কে যায়। যত যাই হোক, সে সারা জীবন মিতুকে নিজের স্ত্রী করে রাখবে না, এক সময় তাকে মুক্ত করে দিবেই সে। তাই আকাশ এখন নানান অজুহাত দেখিয়ে বিয়েটা আটকে দিল। তবে সবাই বলে দিয়েছে আকাশ নিজের পায়ে দাঁড়ালেই ওদের আবার দুমধাম করে বিয়ে দিবে। এতক্ষণ উপরে দাঁড়িয়ে আড়াল থেকে আকাশের কথাগুলো শুনছিলাম। কতটা নিখুঁতভাবে মিথ্যে কথা বলতে পারে আকাশ, তাই দেখছি এতগুলো দিনের সম্পর্ক এক নিমিষে মিথ্যে বানিয়ে দিল। হ্যাঁ, আর এই লোকটাকে নাকি আমি ভালোবেসেছিলাম। নিজের প্রতি নিজেরই এখন করুণা হচ্ছে। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। গিয়ে বেলকুনিতে গিয়ে আবারও দাঁড়ালাম। এখন একটাই আমার একমাত্র জায়গা, যেখানে বসে কাঁদলেও আর কেউ দেখবে না। চোখ থেকে পানি গড়িয়ে পড়েই যাচ্ছে। যতই চাই আকাশকে বলতে, আরও বেশি বেশি মনে পড়ে যায় ওকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, খুব কি কষ্ট হচ্ছে? পিছন থেকে হঠাৎই এমন একটা কথা শুনে চমকে উঠলাম। সাথে সাথে পিছনে ফিরে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। তার মুখে তাচ্ছিলেন হাসি। আমি আকাশকে দেখে ওর আড়ালে চোখের পানি মুছে মুখে শুকনো হাসি রেখে বললাম, না, কষ্ট হচ্ছে না, বরং আফসোস হচ্ছে। আফসোস এ ভেবে হচ্ছে যে এতদিন আমি একটা ভুল লোককে ভালোবেসেছি, যে কিনা এক নিমিষে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে অন্য কাউকে বরণ করে নিয়েছে নিজের জীবনে। আর সবার সামনে আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিল। কেন আকাশ, কেন এমনটা করলে? একটা বার কি তোমার মনে হলো না এরকম করাতে আমি এটা কতটা কষ্ট পাবো? আকাশ এতক্ষণ স্নেহার কথাগুলো শুনছিল। এবার আকাশ স্নেহার একদম কাছে এসে বলে, প্রতিশোধ নিলাম। তুমি যেমন আমার ভালোবাসাকে অসম্মান করে অন্য একটা ছেলের সাথে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, যে কিনা এত নোংরা। তুই যেমন আমাকে রেখে অন্য কাউকে নিয়েছিলি, এখন আমিও মিতুকে নিয়ে সেভাবেই সুখে থাকবো। আর শুনে রাখ, তুই যতই নিজেকে সতী দাবি করিস, এবারের প্রত্যেকেই এখন জানে তুই একটা নষ্টা মেয়ে। তোর মতো চরিত্রহীন এই বাড়িতে পড়ে আছে শুধুই বড় বাবার কারণে, না হলে তোকে কালই এই বাড়ি থেকে বের করে দিতাম। আকাশের কথাগুলো শুনে স্নেহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। স্নেহা সহ্য করতে না পেরে আকাশকে জোরে একটা থাপ্পড় মারল। আর চেঁচিয়ে বলতে লাগলো, খবরদার, আমার চরিত্র সম্পর্কে কোনো কথা বলবা না। আমি জানি, আমার আল্লাহ জানে আমি কতটা পবিত্র। আমি তুমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে মিশা তো দূরের কথা, তেমন কথাও বলতাম না। তুমি জানো তো সেটা, তাও তুমি ওই ছবিগুলো দেখে মেনে নিলে যে আমি ওই ছেলের সাথে। চি, কেমন ভালোবাসা তোমার, যে এইটুকু বিশ্বাস নেই নিজের ভালোবাসার মানুষটার প্রতি। তুমি আমার কাছে আসলেই আমি তোমাকে বোঝাতে পারতাম, তা না করে তুমি মিতুকে বিয়ে করে নিলে। হ্যাঁ, শুনে রাখো আকাশ, আজ থেকে এই মুহূর্ত থেকে এই স্নেহার মনে তোমার জন্য শুধুই ঘৃণা থাকবে। সকল ভালোবাসাই মরে গেছে তোমার জন্য। একদিন না একদিন সত্য সামনে আসবেই, সেদিন তুমি বুঝবে আমি কি। আকাশ স্নেহার কথা শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল। আর স্নেহা সেখানে বসে কাঁদতে লাগলো। আরাফ আজ অনেকদিন পর তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। বন্ধুদের সাথে দেখা করে বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় শুনতে পেল স্নেহার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আরাফ দেখার জন্য উকি দিতেই দেখে স্নেহা মেঝেতে বসে কাঁদছে। অনেক বেশি কাঁদার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। আরাফ ওর কাছে যেতে নিয়েও গেল না। দরজাটা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ালো আর বলতে লাগলো, আর একটু অপেক্ষা কর স্নেহা পাখি। যারা তোমাকে এভাবে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককেই পাই টু পাই হিসাব দিতে হবে। যে আজ তোমাকে এত কষ্ট দিল তার আফসোসের সময় খুব তাড়াতাড়ি আসবে। শুধু আর কিছুটা সময়ের অপেক্ষা। একবার আমি তোমাকে হারিয়েছি, এবার আর হারাতে দিব না, প্রমিস এটা আমার। আরাপ কথাগুলো বলে আবার নিচে চলে গেল। দুপুরের খাওয়া টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শুধু নেই স্নেহা আর আকাশ। স্নেহাকে তার মা ঘরে খাবার দিয়ে এসেছে। আসলে সে চায় না স্নেহা এখানে আসুক, আর কেউ তাকে কিছু বলুক। সবাই স্নেহার উপর রেগে আছে, সেটা সে জানে। আরাপ খাওয়ার এক পর্যায়ে মিতুর দিকে তাকিয়ে বলল, মিতু, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। আমি আসার পর একবারের জন্য আমার কাছে আসেনি। আসলে ভাইয়া, কাল আপনি অনেক রাত করে এসেছিলেন।
আকাশ আর আপনার সাথে দেখা করেনি। সকালে করতে চেয়েছিল, কিন্তু ওই আম্মু আব্বু আসার পর তাদের সাথে কথা বলে আকাশ বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার কি একটা দরকারি কাজ আছে তাই। ও আচ্ছা, আকাশ ফিরলে আমার কাছে আসতে বলো। জি আচ্ছা ভাইয়া। আরাফ এবার বড় চাচির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, বড় কাকিয়া, আমি তো জানি তোমার মেয়ে 3টা, কিন্তু এখানে তো শুধু দুজনকেই দেখছি। আরেকজন কোথায়? তাকে কি ঘরবন্দি করে রেখে দিয়েছ? আরাফের কথায় সবাই খাওয়া রেখে চুপ হয়ে যায়। আরাফ এভাবে সবার দিকে তাকিয়ে বলে, ছোট থেকে দেখতাম স্নেহাকে তোমরা অনেক আদর করো, কারণ ছোট কাকা ওকে রেখে চলে গেছে বলে। বড় কাকার কাকিয়া ওকে নিজের মেয়ে করে নিয়েছে। তোমরা সবাইও ওকে কত ভালোবেসেছ। আর আজ ওর একটা কি ছবি তোমরা হাতে পেলে, ব্যাস তোমাদের ভালোবাসা সব শেষ হয়ে গেল। স্নেহার প্রতি সব বিশ্বাস শেষ। তোমরা জানো তোমাদের বাড়ির মেয়ে কেমন, জানো তো? তাহলে কেন তাকে বিশ্বাস না করে ওই ছবিগুলোকে সত্যি ভাবছ? যদি এমন হয় ওগুলো মিথ্যে, তখন কি করবে? পারবে তোমরা স্নেহার সামনে গিয়ে দাঁড়াতে? স্নেহা কিন্তু তোমাদের দূরে করে দিবে না, ঠিকই কাছে টেনে নিবে, কিন্তু তোমরা কি করবে তখন? আরাফের কথা শুনে সবাই চুপ। আরাফ ভুল কিছু তো বলেনি, সত্যিই বলছে। হতেই পারে ছবিগুলো ভুল, মিথ্যে, তাতে স্নেহা তো এমন নয়, তারা তো তা জানে। তবে কেন শুধু শুধু তারা মেয়েটাকে কষ্ট দিচ্ছে? তাদের বাড়ির মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায়নি, তাদেরকে আঁকড়ে ধরেই তো সে আছে। আজ তারাও তাকে কষ্ট দিচ্ছে, সবার ভেতরেই ছাপা কষ্ট হচ্ছে। আরাফের কথা শুনে এবার ওর বাবা বলল, মানছি যে আমরা ঠিক করছি না, কিন্তু ছবিগুলো যে মিথ্যে তার কোনো প্রমাণ তো নেই। আকাশ নিজে আমাদেরকে ছবিগুলো দেখিয়েছে। বাবার কথা শুনে আরাফ মুচকি হেসে বলে, বাবা, এখন আধুনিক কম্পিউটারের যুগ, এই যুগেও কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব। তবে তুমি চিন্তা করো না, বড় কাকা আর আমি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করে দিব। খুব জলদি সব কিছু জানা যাবে। তবে এখন তোমরা স্নেহাকে এখন আগলে নাও, এখন ওর তোমাদের খুব বেশি প্রয়োজন। আরাফের কথা শুনে সবাই সহমত দিল। আসলেই এখন স্নেহার পাশে তাদের থাকা দরকার। সবাই মিতুকে বলল কাল সকাল থেকে যেন স্নেহাকে নিয়ে সে নিচে খেতে আসে। কাল থেকে তারা আবারও কলেজে যাবে। আর নিতু যেন এখন স্নেহার সাথেই থাকে। ক্লাবে বসে একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে আকাশ। আজ তাকে কেউ আটকাতে পারছে না। নুয়াজ আকাশের ছোটবেলার বন্ধু। দুই বন্ধু একসাথে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়েছে। নুয়াজ আকাশ আর স্নেহার ব্যাপারে সব কিছুই জানত। নুয়াজ স্নেহাকে নিজের ছোট বোনের মতোই আদর করত। আর স্নেহাও নুয়াজকে ভাইয়া বলেই ডাকত। নুয়াজ গতদিনের সব ঘটনা শুনে আকাশের প্রতি অনেক বেশি রেগে আছে। কিন্তু আকাশ এত ড্রিঙ্কস করেই যাচ্ছে, নুয়াজ সেটা দেখতেই পারছে না। আকাশ থাম এবার, আর কত খাবি? কার উপর রেগে ড্রিঙ্কস করছিস, স্নেহা নাকি মিতুর উপর? আকাশ এবার মদের গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর মাতাল কণ্ঠে বলছে, আমি স্নেহাকে অনেক ভালোবেসেছি রে, অনেক। তবুও আমাকে ঠকালো। আমার ভালোবাসায় কোনো কমতি তো ছিল না। তবে কেন নুয়াজ, কেন ও আমাকে ঠকালো? তোর ভালোবাসায় বিশ্বাসের কমতি আছে। তুই স্নেহাকে না বিশ্বাস করে ছবিগুলোকে বিশ্বাস করলি, আর মিতুকে বিয়ে করে নিলি। এখন আবার মিতুকে ডিভোর্স দিবে বলছিস। কি করতে চাইছিস কি তুই? আকাশ এবার তোর মাথা টেবিলে দিয়ে বলে, আমি শুধু ছবিগুলোকে বিশ্বাস করিনি, একটা ভিডিও দেখেছি। তারপর মিতুও বলেছে, এগুলো তো আর মিথ্যে না। আর মিতুকে আমি ভালোবেসে বিয়ে করিনি, স্নেহার প্রতি রাগ জেদের বশেই করেছি। আমি মিতুকে 6 মাস পরে ডিভোর্স দিয়ে দিব। 6 মাস আমাদের একসাথে থাকতে হবে, তারপরে ডিভোর্স দিতে পারবো। এরপর চলে যাব দেশের বাইরে, এখানে আর থাকবো না। নুয়াজ আকাশের কথার পর আর কিছুই বলেনি। নুয়াজ জানে আকাশ কত বড় ভুল করেছে, এই দায়ভার তো ওকে দিতেই হবে। আকাশ মাত্রার অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছে, যে ড্রাইভ করার মতো অবস্থায় নেই। তাই নুয়াজ ওকে বাসায় পৌঁছে দিতে নিয়ে গেল। নুয়াজ আকাশকে বাসায় এনে দরজায় বেল দিতে আরাফ দরজা খুলে দেয়। নুয়াজ আরাফকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি? আর আকাশের এই হাল কেন? জি, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। আসলে ভাইয়া আকাশ আজকে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ড্রাইভ করার মতো অবস্থায় নেই, তাই আমি ওকে নিয়ে এসেছি। ও আচ্ছা, ওকে আমার রুমে নিয়ে যাও। সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ডানে যে রুম আছে ওটা আমার। জি আচ্ছা। নুয়াজ আকাশকে রুমে দিয়ে আরাফকে বিদায় দিয়ে চলে গেল। আরাফ রুমে এসে সোফায় বসে পড়ল। আকাশকে ড্রিঙ্কস অবস্থায় মিতুর কাছে যেতে দেয়নি। যদি নেশার ঘরে কিছু করে ফেলে, আরাফ জানে যে ওদের ভিতরে সব স্বাভাবিক না। আর এমনিতেও আকাশের সাথে আরাফের কিছু কথাও আছে, তাই তাকে এ রুমেই রাখা হয়েছে।